আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 4 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। আমরা টাইপ 4 এ মূলত আলোচনা রেখেছি আমাদের যেই প্রকৃত জাবেদা রয়েছে সেই প্রকৃত জাবেদা নিয়ে। আমরা টাইপ 4 এ আলোচনা করব আমাদের এই অধ্যায়ের 72 থেকে 90 পর্যন্ত সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। তো 72 থেকে 92 পর্যন্ত বেশ কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো এবং এই এমসিকিউগুলো তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা আমাদের এই এমসিকিউগুলোর গুরুত্ব বোঝানোর জন্য তারকা চিহ্ন ব্যবহার করেছি, 1 স্টার 2 স্টার 3 স্টার এরকম, এবং এর পাশাপাশি আমরা কিন্তু লাল কালি এবং নীল কালিরও ব্যবস্থা, লাল কালি এবং কালো কালিরও ব্যবস্থা করেছি। আচ্ছা, আমরা একদম প্রথম প্রশ্নে চলে যাব। আমাদের প্রথম প্রশ্নটায় কি বলা আছে আমরা দেখি। প্রথম প্রশ্নটা 72 নম্বর প্রশ্ন। বলেছে নিচের কোনটি প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়? নিচের কোনটি প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়? খেয়াল করে দেখো, নিচের কোনটি আমার কি করা হয় ভাইয়া? প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আমরা প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করব সম্পদ ক্রয় কত টাকা? সম্পদ ক্রয় 2 লক্ষ টাকা। এই লেনদেনটা আমরা কি করব? আমাদের প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করব। আমরা সবাই জানি যে আমরা আমাদের জাবেদাকে মূলত দুইটা ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে প্রকৃত জাবেদা এবং আরেকটা হচ্ছে আমাদের বিশেষ জাবেদা। আমরা এর আগের টাইপে আলোচনা করেছিলাম বিশেষ জাবেদা নিয়ে, এবং এই টাইপটাতে আমরা আলোচনা করছি কি নিয়ে? আলোচনা করছি হচ্ছে আমরা বিশেষ প্রকৃত জাবেদা নিয়ে। ওকে, 73 নম্বর প্রশ্ন, সমাপনী জাবেদার দ্বারা বন্ধ করা হয়। মনে রাখা লাগবে, আমরা বছর শেষে আমাদের নামিক হিসাবগুলোকে বন্ধ করে দেই, অথবা আমি এইভাবে বলতে পারি যে একটা হিসাবকাল শেষে সাধারণত 3 ধরনের হিসাব জীবিত থাকে। 3 ধরনের হিসাব কি কি? এই 3 ধরনের হিসাব হচ্ছে আমাদের সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব এবং মালিকানা সত্ত্ব। এই হিসাবগুলো আমাদের বছর শেষে জীবিত থাকে। এছাড়া বাকি হিসাব, সবগুলো হিসাব আমরা বন্ধ করে দিই। বাকি সবগুলো হিসাব আমরা কি করি? বন্ধ করে দিই। তো এখানে দেখো, ডাক ও তার খরচ, এটা কিন্তু কি আমাদের একটা ব্যয়বাচক হিসাব। তো এটাকে আমরা ডেফিনেটলি বন্ধ করে দিব। প্রাথমিক খরচ, এটা একটা আমাদের জন্য ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়, তো এটা আসলে আমরা বন্ধ করি না। এবং প্যাকিং খরচ, এটাও একটা ব্যয়, আমরা এই হিসাবটাও বন্ধ করে দিব। তাহলে আমরা বন্ধ করে দিব 1 ও 3। 1 ও 3 কোথায় আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমরা এই হিসাবটা বন্ধ করে দিব। তাহলে উত্তর কি হবে? 1 ও 3। খ নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এর পরের প্রশ্নে আমরা চলে যাই 73 এর পরে প্রশ্ন নাম্বার 74। 74 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে প্রকৃত জাবেদায় লেখা হয় নিচের কোনটি? খেয়াল করো, প্রকৃত জাবেদায় লেখা হয় নিচের কোনটি? লেখা হয় কোনটা? ধারে আসবাবপত্র ক্রয়। লেখা হয় কোনটা? ধারে আসবাবপত্র ক্রয়। এখানে তোমাকে একটু মনে রাখা দরকার, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, তারপরে হচ্ছে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এগুলো সবই কিন্তু আমার বিশেষ জাবেদার অংশ। বিশেষ জাবেদা ছাড়া বাকি সবগুলোকে আমরা কোথায় অন্তর্ভুক্ত করি? আমরা প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত করি। যেমন তুমি দেখো, নগদে যন্ত্রপাতি ক্রয়, এটা কিন্তু আমার জন্য একটা নগদ প্রদান, তাই না? কারণ আমার নগদ টাকা চলে গেছে। এরপরে দেখো এখানে ধারে পণ্য ক্রয়, এটা আমার অন্তর্ভুক্ত হবে হচ্ছে ক্রয় জাবেদায়, যেহেতু আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি। কৃত পণ্য ফেরত, তার মানে হচ্ছে আমি ক্রয় করছিলাম, এটা ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে এটা আমরা অন্তর্ভুক্ত করবো হচ্ছে ক্রয় ফেরত জাবেদায়। তাহলে ধারে আসবাবপত্র ক্রয়, এটাই কিন্তু কি আমার বিশেষ জাবেদার সেকশনে পড়ে না, তো এইটাকে আমরা আলাদা করে দিচ্ছি, তাই না? তাহলে উত্তরটা কি হবে? 74 এর উত্তর হচ্ছে ক। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 75। অগ্রিম ভাড়া 2000 টাকা। অগ্রিম ভাড়া 2000 টাকা হিসাবের কোন বইতে অন্তর্ভুক্ত হবে? অগ্রিম ভাড়া 2000 টাকা, তাই না? তাহলে অগ্রিম দিছি ভাইয়া, তুমি দেখো তো, এই জিনিসগুলোই তো আমাদের আর্থিক বিবরণীর সমন্বয়ের মধ্যে থাকে, তাই না? তাহলে এটা কোথায় অন্তর্ভুক্ত হবে? সমন্বয় যাবে। তাই মনে রাখবা, সকল ধরনের বকেয়া অগ্রিমের যত ঝামেলা আছে এগুলোকে আমরা আসলে সমন্বয় জাবেদাতেই অন্তর্ভুক্ত করি। কি? বকেয়া, অগ্রিম, এই ধরনের যে ঝামেলাপূর্ণ জিনিসগুলো আছে এটাকে আমরা কোথায় লিপিবদ্ধ করি? এটাকে আমরা লিপিবদ্ধ করি সমন্বয় জাবেদার মধ্যে। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 76। আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্য হ্রাসকে প্রাথমিকভাবে কোনটিতে লিপিবদ্ধ করা হয়? দেখো, আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্য হ্রাসকে প্রাথমিকভাবে
কোনটিতে লিপিবদ্ধ করা হয়? আমার আসবাবপত্রের দাম কমে গেল, এই আসবাবপত্রের দাম কমে গেল, দাম কমে গেল বলতে ব্যবহারজনিত মূল্য হ্রাস, সরি দাম কমে গেল না, অবচয়, অবচয় হইল। তাহলে এই অবচয় এই জিনিসটা আমরা কোন জাবেদায় লিপিবদ্ধ করব ভাইয়া? কোন জাবেদায় লিপিবদ্ধ করবো? এটা আসলে আমরা এমনি বুঝতে পারতেছি, যেহেতু আমরা প্রকৃত জাবেদা সেকশনের ইয়াগুলো করতেছি, তো এটা কি হবে? প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত হবে। ওকে, তাহলে আমরা 76 নাম্বার প্রশ্ন পর্যন্ত বুঝতে পারলাম। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 77। ভাইয়া একটাই, এই এই প্রকৃত জাবেদার বেসিক একটাই আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে বিশেষ জাবেদায় যেই লেনদেনগুলো বা যেই জাবেদাগুলো অন্তর্ভুক্ত হয় না সেটা আমাদের প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিশেষ জাবেদায় যেটা লিপিবদ্ধ করা হয় না সেটা আমার প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এগুলো কিন্তু আমাদের বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তাহলে এছাড়া বাকি যেইগুলো আছে ওইগুলোকে আমরা কোথায় লিপিবদ্ধ করব? আমরা প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করব। আচ্ছা, 77 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। প্রশ্ন নাম্বার 77, যন্ত্রপাতি ক্রয় 15,000 টাকা যদি ক্রয় হিসাব 15,000 টাকা দ্বারা ডেবিট করা হলে কোন জাবেদায় অন্তর্ভুক্ত হবে? খেয়াল করে দেখো ভাইয়া কি করা হয়েছে। যন্ত্রপাতি ক্রয়, আমরা সবাই কি জানি যন্ত্রপাতি ক্রয় এটা একটা কি সম্পত্তিবাচক লেনদেন। কি বাচক লেনদেন ভাইয়া? সম্পত্তিবাচক লেনদেন। এবং ক্রয় হিসাব ওইটা কি একটা ব্যয়বাচক লেনদেন, তাই না? ওইটা কি বাচক লেনদেন? ওইটা একটা ব্যয়বাচক লেনদেন। আমরা কি করতেছি? সম্পত্তিবাচক লেনদেনটাকে ব্যয়বাচক লেনদেন হিসাবে দেখাইতেছি, একটা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে দেখাচ্ছি। এর ফলে কিন্তু আমার একটা নীতিগত ভুল হয়ে গেল। এখন আমি যদি কোনো একটা ভুল করে ফেলি তাহলে ওইটাকে আমার কি করতে হবে? সংশোধন করতে হবে। তাহলে এটা আমরা কোন জাবেদায় অন্তর্ভুক্ত করব? আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করব সংশোধনী জাবেদায়। সংশোধনী জাবেদায়। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, প্রারম্ভিক জাবেদা ও সমাপনী জাবেদা কোন জাবেদার অন্তর্ভুক্ত ভাইয়া? প্রারম্ভিক জাবেদা ও সমাপনী জাবেদা এটা কোন জাবেদার অন্তর্ভুক্ত? আমি আগেই বলেছি নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এইগুলো ছাড়া যা আছে সবই কোথায় চলে যায়? আমাদের প্রকৃত জাবেদায়। তাইলে এইটা আমাদের কোথায় আসবে? এইটা আমার আসবে হচ্ছে প্রকৃত জাবেদায়। কোথায় আসবে ভাইয়া? প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা আসবে হচ্ছে প্রকৃত জাবেদায়। এর পরের লেনদেনে চলে যাই আমরা। পরের লেনদেন বলতে পরের ওইটাকে কি বলা হয়? পরের তারিখে চলে যাই। বলা আছে 79 নম্বর প্রশ্ন, কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করে দেওয়া হয়? আমরা আমাদের হিসাবকাল শেষে একটা জাবেদার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের যাবতীয় সকল প্রকার আয়, আমার প্রতিষ্ঠানের যাবতীয় সকল প্রকার ব্যয়বাচক লেনদেনগুলোকে বন্ধ করে দেই। কি করে দেই? বন্ধ করে দেই। তাহলে এই বন্ধটা করি কখন? বছরের শেষে। বছরের শেষ মানে কি? সমাপনী। তো বছরের শেষে আমরা যেই জাবেদাটা দিচ্ছি ওইটার নাম কি? ওটার নাম হচ্ছে সমাপনী জাবেদা। আমরা অনেকে এটাকে সমাপনী দাখিলাও বলি। জাবেদা মানেই দাখিলা। বোঝা গেছে কথা? ওকে, এরপর বলা আছে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? একটু ভালো করে বুঝো, একটু ভালো করে বুঝো। আমি কি বলছি? আমার কোনো একটা লেনদেনে বকেয়া অগ্রিমের ঝামেলা আছে, তার মানে এটা সমন্বয় জাবেদা। আমার কোনো একটা লেনদেনে বকেয়া বা অগ্রিমের ঝামেলা আছে, ওইটাই কি আমার জন্য সমন্বয় জাবেদা, তাই না? তাহলে এই যে অগ্রিম ভাড়া, এটা কি আমার জন্য তাহলে এখন সমন্বয় হয়ে গেল না? এই অগ্রিম ভাড়া এটা আমার জন্য এখন কি হয়ে গেল? সমন্বয়। সমন্বয় হয়ে গেল না? তাহলে দেখো পণ্য ক্রয় কিভাবে ক্রয় করছি কিছু বলছে? বলে নাই। তাহলে আমি ধরে নিলাম, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম এটা নগদে ক্রয় করছে, তাহলে এটা কই যাবে? নগদ প্রদানে যাবে। পণ্য বিক্রয় কিছু বলে নাই আমাকে নগদে না বাকিতে, আমি ধরে নিচ্ছি এটা নগদে হইছে, তাহলে এটা কোথায় যাবে? নগদ প্রাপ্তি। এরপর দেখো বিক্রয় ফেরত, তো বিক্রয় ফেরত লেখাই আছে, এটা কই যাবে? বিক্রয় ফেরত জাবেদায় যাবে, তাই না? তাইলে তুমি এখানে একটু খেয়াল করে দেখো, আমি কি বলছিলাম? নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এগুলো ছাড়া সবকিছু কোথায় যায়? প্রকৃত জাবেদায় যায়। তাহলে এইটা যাবে কোথায়? বিশেষ জাবেদায়। এটা কোথায়? বিশেষ জাবেদায়। এটা কোথায়? বিশেষ জাবেদায়। আর অগ্রিম ভাড়া এটা যদি একটা সমন্বয় দাখিলা, তাহলে এটা কই যাবে? এটা যাবে হচ্ছে আমাদের প্রকৃত জাবেদায়। এটা কই যাবে? যাবে হচ্ছে আমাদের প্রকৃত জাবেদায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের
প্রশ্ন নাম্বার 81, 81 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 81 নাম্বার প্রশ্ন আমাকে বলেছে যে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি। আবারও খেয়াল করে দেখো, প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি। ঠিক আগের প্রশ্নের ব্যাখ্যাটাই এই প্রশ্নের জন্য। কোনো একটা লেনদেনের বকেয়া বা অগ্রিম থাকা মানে ওইটা একটা সমন্বয়। কোনো একটা লেনদেনের বকেয়া আছে অথবা সমন্বয় আছে, তার মানে ওইটা আমার জন্য কি, তার মানে ওইটা আমার জন্য একটা সমন্বয়। তাহলে এই যে দেখো এখানে বলা আছে, এখানে বলা আছে বকেয়া বেতন, এখানে বলা আছে বকেয়া বেতন, তাইলে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এইটা আমাদের জন্য একটা সমন্বয়, তাই না? এটা আমাদের জন্য কি একটা সমন্বয়। ওকে, ভালো কথা, এটা আমাদের জন্য একটা সমন্বয়, আমি বুঝলাম সমন্বয়। আচ্ছা, এরপরে আমরা দেখি এটা কি, এটা ধারে ক্রয়। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ধারে ক্রয়। ধারে ক্রয় মানে কি? ধারে ক্রয় মানে হচ্ছে এটা আমরা লিখব ক্রয় জাবেদায়। এরপর এটা কি ভাইয়া? এটা হচ্ছে ধারে বিক্রয়। ধারে বিক্রয় মানে কি? এটা আমি কই লিখব? এটা আমি লিখব হচ্ছে বিক্রয় জাবেদায়, তাই না? আচ্ছা, আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি? আমার কাছে ফেরত আসতেছে। আমার কাছে কোনটা ফেরত আসবে? যেটা আমি বিক্রি করছিলাম ওইটা আমার কাছে ফেরত আসবে। তার মানে এইটা লেনদেনটা আমার জন্য একটা বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত। তো এইটা আমি লিপিবদ্ধ করব বিক্রয় ফেরত জাবেদা, তাই না? আর এটা অন্তর্ভুক্ত করতেছি কোথায়? এটা যদি সমন্বয়, তার মানে এটা আমি অন্তর্ভুক্ত করব হচ্ছে সমন্বয় জাবেদায়, তাই না? তাহলে ভাইয়া একই কথা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এগুলো সব বিশেষ জাবেদা। এইগুলা ছাড়া কোনটা আছে? এইগুলো ছাড়া আছে হচ্ছে সমন্বয় জাবেদা। তাহলে আমার উত্তর কোনটা? উত্তর হচ্ছে গ, সমন্বয়। আমাদের প্রকৃত জাবেদা অন্তর্ভুক্ত হবে কোনটা? সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা কোনটা? বকেয়া বেতন। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, তাহলে এইটুকু আমাদের গেল। 81 নাম্বার পর্যন্ত আমরা বুঝতে পারলাম। আমরা চলে যাব হচ্ছে আমরা প্রশ্ন নাম্বার 82। আচ্ছা, এরপরে 82 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে ভাড়া বাবদ পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। আর্থিক বিবরণী প্রস্তুতকালে জানা গেল উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম ভাড়া 2,000 টাকা অন্তর্ভুক্ত। এক্ষেত্রে কোন জাবেদা প্রযোজ্য? ভাইয়া এক্ষেত্রে কোন জাবেদা প্রযোজ্য? আমি কি বলেছি? কোনো একটা লেনদেনের সাথে বকেয়া বা অগ্রিমের সম্পর্ক, তার মানে ওইটা আমার জন্য সমন্বয় জাবেদা। ওইটা আমার জন্য কি? সমন্বয় জাবেদা। তো এটা আমরা কোথায় অন্তর্ভুক্ত করব? সমন্বয় জাবেদা। এবং সমন্বয় জাবেদা, জাবেদার যে দুইটা প্রকারভেদ রয়েছে, সেটার কোনটার মধ্যে পড়ে? সেটার প্রকৃত জাবেদার মধ্যে পড়ে, তাই না? তাহলে এটা সমন্বয় জাবেদার বা প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত হবে। এরপরে আমাদের কত আছে? 83 নাম্বার প্রশ্ন, বছর শেষে বন্ধ, এই খেয়াল করো, এই বছর শেষে বন্ধ করতে হয় কোন হিসাব? এই বছর শেষে বন্ধ করে দিতে হয় কোন হিসাব? এটা একটা বোর্ড প্রশ্ন কিন্তু আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022-এ আসছে। বছর শেষে বন্ধ করে দিতে হয় কোন হিসাব? ভাইয়া মনে রাখা লাগবে, বছর শেষে আমার 3টা হিসাব টিকে থাকে, বা আমি আমার ভাষায় বলি বছর শেষে 3টা হিসাব জীবিত থাকে। 3টা হিসাব কি কি ভাইয়া? এই 3টা হিসাবের মধ্যে একটা হচ্ছে সম্পদ, দায়, আর হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্ব, যেটাই তুমি বলো না কেন, এই 3টা জীবিত থাকে। বাকি সবগুলাকে আমরা কি করে দেই? বন্ধ করে দেই। তাহলে তুমি দেখো তো ভাইয়া, এই যে এখানে জীবিত তাহলে থাকতেছে কে? মূলধন, ও জীবিত থাকবে। সম্পদ, ও কিন্তু জীবিত থাকবে। তাহলে বন্ধ হয়ে যাবে কে? ব্যয় হিসাব। উত্তোলন হিসাবও কিন্তু বন্ধ হয়ে যায়। খেয়াল করো, আমরা শুধুমাত্র একটা টার্ম ছিল অনেক বছর আগে বইয়ের মধ্যে, যে বছর শেষে নামিক হিসাবগুলো বন্ধ করে দিতে হয়, এবং নামিক হিসাব ছিল ব্যয় এবং আয়বাচক। আয় এবং ব্যয়কে আমরা বলি নামিক হিসাব। তো ওই জায়গা থেকে আমরা মনে করি উত্তোলন হিসাব মনে বন্ধ করতে হয় না, বা ওই বাকিগুলো মনে বন্ধ করতে হয় না। ব্যাপারটা একদমই যুক্তিসঙ্গত না। আমাদের আসলে উত্তোলন হিসাবটাও বন্ধ করে দিতে হয়। এটা একটা বোর্ডে আসছিল, আমি এই জন্য দিয়ে দিছি যাতে করে তোমরা সঠিক উত্তরটা জানতে পারো। এবং উত্তরটা আসলে যেহেতু বোর্ডে ভুল ছিল এবং অপশন 2টাই তার উত্তর হিসাবে রাখতে পারবো না আমি, এই জন্য আমি একটা ব্যাখ্যা দিয়ে রেখেছি। তোমরা বইতেও জিনিসটা সেম এইভাবেই পাবা ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 74। আচ্ছা, কত? 84। কি বলা আছে ভাইয়া? কোন দাখিলার মাধ্যমে উত্তোলন হিসাব বন্ধ করা হয়? এই দেখো, মাত্রই দেখো, দেখছো আগে আমাদেরকে কি বললো? তারা উত্তোলন হিসাব বন্ধ করে নাই, মানে অপশনে দিছে এরকম যে কোনো একটা উত্তর যদি আমি নেই তাহলে ব্যয় হিসাব নিতে হইতো, উত্তোলন হিসাব নিতে পারতাম না আমরা। তার মানে তাদের মতে ছিল কি উত্তোলন হিসাব জীবিত থাকে, বন্ধ করতে হয় না। বাট
আবার দেখো অন্য একটা প্রশ্নে বলেছে যে উত্তোলন হিসাব বন্ধ করতে হয় কোন দাখিলার মাধ্যমে। মনে রাখবা যে কোনো হিসাব বন্ধ করার কাজ হচ্ছে সমাপনী দাখিলার। যে কোনো হিসাব বন্ধ করে দেওয়া এটা কাজ কার? এটা কাজ হচ্ছে সমাপনী দাখিলার। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ। 85-তে বলেছে সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে বন্ধ হয়ে যায়। সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে বন্ধ হয়ে যায় আয়বাচক, ব্যয়বাচক, উত্তোলন, তিনটাই। এই আগের প্রশ্নের ব্যাখ্যাতেই বলেছিলাম, কত 83 নম্বর প্রশ্নের ব্যাখ্যাতেই বলেছিলাম টিকে থাকবে তিনটা হিসাব, সম্পদ, ব্যয় আর মূলধন বা হচ্ছে মালিকানা সত্ত্ব। এছাড়া বাকি সব হিসাব আমরা কি করে দিব? বাকি সব হিসাব আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 86। 86 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে বিল বাট্টাকরণ জনিত দাখিলা কোথায় লেখা হয়? বিল বাট্টাকরণ জনিত দাখিলা কোথায় লিপিবদ্ধ করা হয়? ভাইয়া বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে। শুধুমাত্র তুমি মনে রাখবা নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় বিক্রয়, তারপর হচ্ছে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এগুলো ছাড়া যা আছে সব প্রকৃত জাবেদা। এগুলো ছাড়া যা আছে সবই কি? প্রকৃত জাবেদা, তাই না? তাহলে বিল বাট্টাকরণ জনিত দাখিলা কোথায় লেখা হবে? প্রকৃত জাবেদায় লেখা হবে। আচ্ছা, জনাব হিন্দোলের ব্যবসায়ে যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা ভুলবশত ক্রয় হিসাবে 20,000 টাকা ডেবিট করা হয়েছে। উক্ত ভুল সংশোধনের জন্য কোনটি ক্রেডিট করতে হবে? তাই না? একটু বোঝার চেষ্টা করো। আমি যন্ত্রপাতি ক্রয় করেছি, তাই না ভাইয়া? একটু দেখো, আমি লিখে দিই তোমাদেরকে এটা। আমি যন্ত্রপাতি ক্রয় করছি, তাহলে যন্ত্রপাতি যদি আমি ক্রয় করে থাকি তাহলে আমি যন্ত্রপাতি ক্রয়ের জন্য একটা জাবেদা দিব। যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা কি? যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব। এই যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা হচ্ছে আমার জন্য যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর কি, যেহেতু নগদ টাকায় কিনছি, কিছু বলে নেই মানেই তো নগদ টাকায়, নগদান হিসাব ক্রেডিট, তাই না? এই জাবেদা হওয়ার কথা ছিল কিন্তু এইটা, তাই না? আমি যন্ত্রপাতি কিনছি, এটার জন্য জাবেদা হবে কি? যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু আমি ভুলটা করছি কি? আমি ভুল করে ক্রয় হিসাবের টাকা ডেবিট করছি। কি করছি? ভুলবশত ক্রয় হিসাবে 20,000 টাকা ডেবিট করা হয়েছে। তার মানে আমি ভুল করে জাবেদা দিছি কোনটা? ভুল করে, ভাইয়া খেয়াল করো, ভুল করে জাবেদা দিছি ক্রয় হিসাব ডেবিট, ভুল করে জাবেদা দিছি ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই না? এখন তুমি একটা জিনিস দেখো তো ভাইয়া, এই জায়গায় একটা ঘটনা ঘটছে। সেটা কি? ভুল করলেও আমি একটা জিনিস সঠিক করছি। ভাইয়া আমি যদি ভুল করেও থাকি, আমি একটা জায়গায় সঠিক করছি, একটা জায়গায় সঠিক করছি। সেটা কি? এই যে দেখো, আমার নগদান হিসাব হওয়ার কথা ছিল ক্রেডিট, আমি ক্রেডিট করছি। নগদান হিসাব হওয়ার কথা ছিল ক্রেডিট, আমি ক্রেডিট করছি। তার মানে আমি যাতে মাতাল হইলেও তালে ঠিক ছিলাম, তাই না? এই যাতে মাতাল হইলেও কি ছিলাম? তালে ঠিক ছিলাম। যে নগদান হিসাব আমার ক্রেডিট হওয়ার কথা ছিল, আমি নগদান হিসাবটা ক্রেডিট করে দিছি। তার মানে নগদানে কোনো গ্যাঞ্জাম নাই, নগদানে কোনো গ্যাঞ্জাম নাই। আমি যদি এটাকে এখন সংশোধনী জাবেদা দিতে চাই, তাইলে আমাকে কি করতে হবে? আমি যদি এটাকে কারেকশনের একটা জাবেদা দিতে চাই, তাহলে আসলে আমার কি করণীয়? করণীয়টা হচ্ছে আমি ক্রয় হিসাবকে ভুল করে ডেবিট করে দিছিলাম, অর্থাৎ ক্রয় নামের ব্যয়বাচক হিসাবটাকে আমি বাড়াইয়া দিছিলাম। ওটাকে কমাই দিলে তো কাহিনী হয়ে যাচ্ছে, তাই না? তো ক্রয় যতটুকু আমি বাড়াইছিলাম ততটুকু আমি কমাইয়া দিলাম, তাইলে ক্রয় হিসাব ক্রেডিট। আর কি করা দরকার? যন্ত্রপাতি কিনছি, যেটা বাড়ানো দরকার ছিল বাট আমি বাড়াই নাই, ওইটার এখন বাড়াইয়া দিই। এই ওইটার এখন বাড়াইয়া দিই আমি, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট। তাহলে এখানে ঘটনা কি ঘটতেছে? এখানে ঘটনাটা কি ঘটতেছে ভাইয়া? এই জায়গায় ঘটনা ঘটতেছে, আমাকে বলছে সংশোধনের জন্য কোনটি ক্রেডিট করতে হবে। ভাইয়া তাহলে আমি এখানে ক্রেডিট করলাম কাকে? ক্রয় হিসাবকে। আমি এখানে ক্রেডিট করে দিলাম কাকে? ক্রয় হিসাবকে। তাহলে আমার ক্রেডিট করা লাগতেছে কাকে? ক্রেডিট করা লাগতেছে হচ্ছে আমার এখানে ক্রয় হিসাবকে। কথাটা কি বুঝাইতে পারলাম ভাইয়া? ব্যাখ্যা করে দিব সবগুলো প্রশ্ন আমরা ইনশাল্লাহ বিশদ ব্যাখ্যা আকারেই তোমাদের কাছে যাবে। যার কারণে তোমরা বইটা যারা কিনবা, এই এমসিকিউর বইটা তোমাদের যাদের কাছে থাকবে, তোমাদের পরীক্ষার হলে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। তুঙ্গে মানে বুঝো, সর্বোচ্চ পর্যায়ে থাকবে। কারণ
শুধুমাত্র এই বই থেকে যে তুমি কমন পাবে ব্যাপারটা তেমন না। এই যে আমি যে ক্লাসে তোমাকে বিভিন্ন এক্সাম্পল দিচ্ছি, ম্যাথগুলো সমাধান করার বিভিন্ন নিয়ম শেখাচ্ছি, এই লেকচার থেকেও কিন্তু তুমি কমন পাবা। অর্থাৎ আমাদের বইগুলো নিয়ে এমসিকিউ বইটা সংগ্রহ করে এমসিকিউগুলো তোমাকে যেমন গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক একইভাবে আমাদের এই ক্লাসগুলো তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং ক্লাসটা তুমি তখনই করতে পারবা যখন তোমার বইয়ের প্রত্যেকটা টপিকের উপরে যে কিউআর কোডটা আছে ওই কিউআর কোডটা স্ক্যান করার পরে। কথা বোঝা গেছে ভাইয়া? ওকে, এরপরে তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের 88 নম্বর প্রশ্নে বলা আছে যন্ত্রপাতি সংস্থাপনের জন্য মজুরি প্রদান করা হলো 1000 টাকা। এখানে কোন হিসাব ডেবিট করতে হবে? যন্ত্রপাতি সংস্থাপনের জন্য মজুরি প্রদান। মনে রাখবা, কোনো একটা সম্পত্তি, কোনো একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করার পরে ওই স্থায়ী সম্পত্তিটাকে ব্যবহার করার আগ পর্যন্ত আমি যত ধরনের খরচ করব সবগুলো খরচ ওই সম্পত্তির দামের সাথে যোগ করতে হবে। এখন যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, ইনস্টলমেন্ট কস্ট, মানে আমি ইনস্টলেশন কস্ট, আমি এই বোর্ডটা কিনে আনছি, কিনে আনার পরে এটাকে তো আমি ফিটিং করতে পারতেছি না, তাই না? বা এটাকে যে আমি ইলেকট্রিসিটির লাইন দিব, এটাকে যে এই দেয়ালে আমি ফিট করব, এটা তো আমি পারতেছি না, এটার জন্য আমাকে আলাদা লোক নিয়ে আসতে হচ্ছে। তো ওই লোকের একটা চার্জ দিতে হয়, একটা খরচ দিতে হয়। তো ওই খরচটা কিন্তু আমার সম্পত্তির দামের সাথে যোগ করতে হয়। সেক্ষেত্রে আমার জাবেদাটা কি হয়, ওই যন্ত্রপাতির টাকাকে বাড়ায় দেয়। তো এই 1000 টাকায় আমরা ডেবিট করব কাকে? যন্ত্রপাতি হিসাবকে। এরপর দেখো কি বলা আছে, আসবাবপত্রের অবচয় কত টাকা? 500 টাকা। এটার জন্য সঠিক জাবেদা কোনটা হবে? এটার জন্য সঠিক জাবেদা হবে হচ্ছে সমন্বয় জাবেদা। কোনটা হবে ভাইয়া? সমন্বয় জাবেদা, তাই না? তাহলে সমন্বয় জাবেদা কি কি অন্তর্ভুক্ত হইতেছে ভাইয়া? বকেয়া অগ্রিম, আরেকটা নতুন জিনিস শিখলাম অবচয়। বকেয়া অগ্রিম, আরেকটা কি নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে অবচয়। চলে যাব প্রশ্ন নাম্বার 90-তে। 90 নম্বর প্রশ্ন বলেছে বিক্রয় 50,000 টাকা, সমাপনী জাবেদায় কোনটি সঠিক? বিক্রয় কত? বিক্রয় হচ্ছে আমার 50,000 টাকা, সমাপনী জাবেদায় আমরা কত লিখব, তাই না? আমি বিক্রয় করছি কত টাকা? 50,000 টাকা। তাহলে আমি সমাপনী জাবেদায় আসলে লিখব কত টাকা, তাই না? সমাপনী মানে কি? বছর শেষের জাবেদা। সমাপনী মানে কি ভাইয়া? বছর শেষের জাবেদা, তাই না? এই যে বিক্রয়, এটা কি বাচক হিসাব? আয়বাচক হিসাব, আয়বাচক হিসাব। সমাপনী দাখিলা দেওয়ার নিয়ম হচ্ছে যেই হিসাবটাকে বন্ধ করে দিতে হয় ওই হিসাবটা নরমালি যেই পাশে থাকে তার অপোজিট পাশে নিয়ে যাইতে হয়। তাহলে বিক্রয় একটা আয়বাচক হিসাব সাধারণত ক্রেডিট পাশে থাকে। বিক্রয় এটা একটা আয় এবং আয়বাচক হিসাবগুলো সাধারণত ক্রেডিট পাশে থাকে। তাহলে আমি কি করব? এটাকে তার উল্টা পাশে নিয়ে যাব। উল্টা পাশে মানে কি? বিক্রয় হিসাব ডেবিট করে দিব। বিক্রয় হিসাব কি করে দিব? ডেবিট করে দিব। ওকে ফাইন, ডেবিট করে দিলাম। এরপর আমরা কি করব ভাইয়া? যেহেতু আয় সারাংশ হিসাব, বা আমি জায়গায় লিখতে পারি চাইলে বিশদ আয় বিবরণী হিসাব, বিশদ আয় বিবরণী হিসাব ক্রেডিট, বা বিশদ আয় বিবরণী হিসাব তুমি না লিখে তুমি চাইলে লিখতে পারো আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব ক্রেডিট। কথা কি বুঝাইতে পারছি? যেটা তুমি লেখো, বা এই যে জায়গায় ওরা আয় ব্যয় বিবরণী লিখছি এটাও তুমি চাইলে লিখতে পারো। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে গ। এর পরের প্রশ্নটায় আমরা যাব। এর পরের প্রশ্ন কত নাম্বার? এর পরের প্রশ্নটা ওই পাশে 90 এর পরে প্রশ্ন নাম্বার হচ্ছে 91। ও আচ্ছা, এই টাইপটা হচ্ছে আমাদের 90 পর্যন্তই তাহলে শেষ। হ্যাঁ, এই টাইপটা আমাদের 90 পর্যন্ত শেষ। এরপর থেকে আমরা হচ্ছে নেক্সট টাইপে চলে যাব। হ্যাঁ, টাইপ 4 শেষ ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাসে ভাইয়া দেখো, আমরা আগামী ক্লাসে ঠিক আমরা টাইপ 5 থেকে শুরু করব। আমাদের টাইপ 5 হচ্ছে বাট্টা এবং বাট্টার প্রকারভেদ। তো তোমরা যারা যারা টাইপ 4 এর ক্লাস করলা, আমি আশা করেছি আমি যতটুকু বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি এই বিস্তারিত ক্লাসটা করে তোমরা টাইপ 5 পুরোটা বুঝতে পেরেছো। টাইপ 5টাও ইনশাল্লাহ আমরা এইরকম ব্যাখ্যা বিশ্লেষণ করে শেখার চেষ্টা করব। শুধুমাত্র দরকার তোমাদের ক্লাসে একটা আন্তরিকতা। তোমরা একটা আন্তরিক মন মানসিকতা নিয়ে আমাদের টাইপ 5 এর ক্লাসটি করতে আসবা, এই আশাটা ব্যক্ত রেখে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।